সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী শিক্ষকদের শিক্ষকদের জন্য সাধারণ যে নির্দেশনা আম, সে সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। অলরেডি আমি স্ক্রিনে আগামীকালকের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণীর যে সাধারণ নির্দেশনা শিক্ষকদের জন্য সেই সংক্রান্ত একটি ফাইল বা একটা নোটিশ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। তো আহ, আমি এখানে কি কি নির্দেশনা দেয়া আছে শিক্ষকদের জন্য সেগুলো আপনাদের এখানে আলোচনা করব। তো আলোচনাটি একটু দীর্ঘ হবে, যেহেতু দেখতেই পাচ্ছেন যে এখানে পেজ সংখ্যা 14, অনেক লং একটা নির্দেশনা এবং খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রত্যেক শিক্ষকগণের জন্য। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। এখানে যে নির্দেশনাগুলো দেয়া আছে, এগুলো অলরেডি আমি আগের একটা ভিডিওতে প্রকাশ করেছি এবং আপনারাও পেয়ে গেছেন কিছু নির্দেশনা। তো আমি মূল পয়েন্টে চলে যাব। এই নোটিশের এখানে দেখেন, শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা। মূলত আগের যে কাজগুলো নির্দেশনাগুলো সেগুলো আমাদের অন্য আরেকটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে 2-1 দিন আগেই। আজকে যে নোটিশটা দেয়া হয়েছে সেটা এখান থেকেই শুরু, যে শিক্ষকের জন্য করণীয় নির্দেশনা। প্রথম 10 থেকে 15 মিনিট পুরো কাজটি ভালোভাবে পড়ে নিন। শিক্ষার্থীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের 3টি কাজের জন্য বরাদ্দিত কর্মঘণ্টা শ্রেণীকক্ষের বাস্তবতা অনুসারে কম বা বেশি করা যাবে, তবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে নির্ধারিত সময় অতিক্রম না করে, অর্থাৎ 5 ঘন্টার বেশি হবে না। শিক্ষার্থীদের কাজ ক্রমানুসারে একটির পর একটি বুঝিয়ে দিন। একটি কাজ শেষে 5 থেকে 10 মিনিটের বিরতি একটি কাজ থেকে শেষে 5 থেকে 10 মিনিটের বিরতি দিতে পারেন। মূল্যায়ন শুরুর পূর্বেই প্রয়োজনীয় শিক্ষা উপকরণগুলো শ্রেণীকক্ষে আছে কিনা তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় শিক্ষা উপকরণগুলো শ্রেণীকক্ষে আছে কিনা তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের লিখিত কাজগুলো একটি খাতায় বা উত্তরপত্রে লিখতে বলতে হবে। লিখিত কাজগুলো একটি খাতায় বা উত্তরপত্রে লিখতে বলতে হবে। শিক্ষার্থীদের খাতা উত্তরপত্র সংরক্ষণ করবেন। সতীর্থ মূল্যায়ন রুব্রিক্সটি শিক্ষার্থীর পিআই এর মাত্রা নির্ধারণে পরীক্ষককে সহায়তা করবে। শিক্ষার্থীর কাজের সারসংক্ষেপ ও কর্মঘণ্টা। নির্ধারিত কাজের ধরন, কর্মঘণ্টা। পূর্ব প্রস্তুতি। কাজ 1, চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। এটা কাজ 1। ক, নিজ পরিবার। এটা একক কাজ এবং এখানে সে সময় পাবে 20 মিনিট। খ, নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য। দলীয় এবং একক কাজ, এখানে সে সময় পাবে 60 মিনিট বা 1 ঘন্টা। কাজ গ, কাজ 1 অন্তর্গত পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। এটা একক কাজ এবং এক্ষেত্রে সে সময় পাবে 20 মিনিট। এরপর বিরতি দিতে হবে 15 মিনিট। এরপর শুরু হবে কাজ 2, পরিবার থেকে সমাজ। কাজ 2, পরিবার থেকে সমাজ। কাজ 2 এর অন্তর্গত ক, নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার। নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার, এটা জোড়াই কাজ এবং এখানে সে সময় পাবে 45 মিনিট। খ, প্রতিবেদন পাঠ, এখানে এটাও জোড়াই কাজ এবং এখানে সে সময় পাবে বা আপনি সময় দিবেন 15 মিনিট। কাজ গ, সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন। এখানে এটা একক কাজ এবং এখানে আপনি স্টুডেন্টদের সময় দিবেন 30 মিনিট। সতীর্থ মূল্যায়ন।
এখানে একজন স্টুডেন্ট সময় পাবে 20 মিনিট। এরপর এগুলো শেষ হয়ে গেলে, অর্থাৎ কাজ 2 শেষ হয়ে গেলে বিরতি 15 মিনিট, বিরতি হবে 15 মিনিট। কাজ 3, আমার চেতনায় দেশ ও মানুষ। এখানে আমরাও যোদ্ধা এবং এটা দলীয় একক কাজ। এখানে সে সময় পাবে 50 মিনিট। এরপর শিক্ষার্থী মূল্যায়নের প্রজেক্ট নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা। কাজ 1, চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। নিজ পরিবার 20 মিনিট। চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। নিজ পরিবার 20 মিনিট। শিক্ষার্থী ছক 1 এর বিষয়গুলো অনুসারে নিজ পরিবারের তথ্য লিখতে পারছে কিনা পর্যবেক্ষণ করুন। এর ছক 1, আমি একটু ছক 1 এ চলে যাই। এই যে এখানে ওকে, আবার আমি জায়গায় পিছনে ফিরে আসলাম, ব্যাক করলাম। এরপর নিজ ও সহপাঠী পরিবারের আচরণের বৈচিত্র্য 60 মিনিট। এটা দলীয় কাজ। শিক্ষার্থীদের 4 জনের একটি দল গঠন করে দিন। পরবর্তী কাজ 40 মিনিট। প্রতি দল সদস্যদের নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে প্রশ্নপত্রে প্রদত্ত থিমের আলোকে তথ্যগুলো সাজাতে বলুন। এরপর শিক্ষার্থীদের নিজ ও সহপাঠী পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখতে বলুন। এজন্য তাদের নিজ ও সহপাঠী পরিবারের ভৌগোলিক অবস্থান, সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈচিত্র্য খুঁজতে বলুন। এরপর পরিবারে আমার অবস্থান ও ভূমিকা 20 মিনিট। শিক্ষার্থীদের নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে তার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লেখার নির্দেশ দিন। কাজ 2, পরিবার থেকে সমাজ। শিক্ষার্থীরা প্রশ্নপত্রে প্রদত্ত নিচের কাজগুলো করবে। শিক্ষার্থীদের এই কাজগুলো করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করুন। অর্থাৎ শিক্ষার্থীদের কিন্তু একটা প্রশ্নপত্র দেওয়া হবে। অবশ্যই প্রশ্নপত্র নৈপুণ্য অ্যাপ থেকে ডাউনলোড করে নেবেন। নববর্ষে আমার ও আমার সহপাঠীর পরিবার বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে এই কাজটি করবে। তাই পাঠ্যপুস্তকের 6 থেকে 7 নম্বর পৃষ্ঠার অনুসন্ধানের ধাপগুলো দেখে নিতে বলতে পারেন। অর্থাৎ তাদেরকে কিন্তু পাঠ্যপুস্তক নিয়ে আসতে বলতে হবে। জোড়া গঠন ও প্রশ্ন তৈরি 45 মিনিট। শিক্ষার্থীরা জোড়া গঠন করবে, এজন্য তাদেরকে নির্দেশ দিতে হবে। জোড়ায় বসে সহপাঠীর পরিবার কিভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কিনা এ বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করবে। যদি শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশ্ন তৈরি করতে সমস্যা বোধ করে, তবে পাঠ্যপুস্তকে প্রদত্ত পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস প্রবন্ধটি পড়ে নিতে বলতে পারেন। এতে করে তাদের মধ্যে পহেলা বৈশাখ উদযাপনের প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব সম্পর্কে ধারণা পাবে। এরপর জোড়ায় একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করার নির্দেশ দিন। প্রতিজনের সাক্ষাৎকারের জন্য 20 মিনিট সময় দিন। দুজনের সাক্ষাৎকারের জন্য প্রতি জোড়ায় 40 মিনিট সময় দিন। সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখে রাখতে বলুন। এরপর যদি প্রতিবেদনটি পূর্বে না পড়ে থাকে, তবে সেটি পড়ার নির্দেশ দিন। প্রতিবেদন পাঠ। শিক্ষার্থীদের প্রশ্নপত্রে প্রদত্ত পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস পাঠ করতে বলুন। এখানে সময় পাবে 15 মিনিট। এখানে আপনি সময় পাবেন 15 মিনিট। অর্থাৎ আপনি যে কাউকে প্রশ্নপত্রে প্রদত্ত পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস পাঠ করতে বলবেন। সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন 30 মিনিট। পয়লা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লেখার নির্দেশ দিতে হবে। প্রশ্নপত্রে প্রদত্ত 2টি বিষয় প্রতিবেদনে উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করতে বলতে হবে। সতীর্থ মূল্যায়নের জন্য 20 মিনিট সময় দিবেন আপনি।
রুব্রিক্সটি শিক্ষার্থীরা খাতায় তুলে জোড়ায় তার সহপাঠীর কাজের মূল্যায়ন করতে বলুন। সরি, আমার চেতনায় দেশ ও মানুষ, কাজ 3। এখানে 1 নাম্বার বা ক নাম্বার কাজ আমরাও যোদ্ধা, আমরাও যোদ্ধা, এখানে সময় পাবে 50 মিনিট। শিক্ষার্থীদের পূর্ব গঠিত দলে বসে যেতে বলুন। দলে আলোচনা করে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে যে কোনো একটি কাজ করার পরিকল্পনা করতে বলুন। আলোচনা শেষে প্রত্যেককে এককভাবে কর্মপরিকল্পনাটি খাতায় লিখতে বলুন। তাহলে একটা কর্মপরিকল্পনা তারা তৈরি করবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রেকর্ড সংগ্রহ ও সংরক্ষণ। পরিশিষ্ট 1 এবং পরিশিষ্ট 2 এ সকল শিক্ষার্থীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলাকালীন পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য ছক সংগ্রহ করা আছে। এই ছকের প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি করে পর্যবেক্ষক মূল্যায়ন চলাকালীন সময়ে শিক্ষার্থীর অর্জনের মাত্রা রেকর্ড করতে হবে। শিক্ষার্থীদের কাজের নির্ধারিত অংশ পর্যবেক্ষণ করে পর্যবেক্ষক প্রত্যেক শিক্ষার্থীর তথ্য নেবেন। তো চলুন আমরা একটু পরিশিষ্ট 1 এবং পরিশিষ্ট 2 এক নজরে দেখে আসি। এই যে দেখুন, পরিশিষ্ট 1 পর্যবেক্ষকের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণের ছক এখানে দেওয়া আছে। এরপর আমরা চলে যাব পরিশিষ্ট 2 এ। এই যে পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক। প্রতিটি শিক্ষার্থীর প্রতিটি কাজের জন্য উপযুক্ত ঘরে টিক দিন। শ্রেণী, এপাশে আছে আইডি, বিষয়, তারিখ, পর্যবেক্ষকের নাম ও স্বাক্ষর, নাম, আইডি। এখানে একজন পর্যবেক্ষক যে কয়জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবেন সেই কয়জন শিক্ষার্থীর নাম এখানে থাকবে। উদাহরণস্বরূপ এখানে 20 জনের একটা তালিকা 20 জন পর্যন্ত দিয়েছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের স্কুলগুলোতে অসংখ্য স্টুডেন্ট, একজন পর্যবেক্ষক যদি 20 জন করে স্টুডেন্ট কে পর্যবেক্ষণ করেন, তাহলে সকল যদি উদাহরণস্বরূপ আমার স্কুলে আমার শ্রেণীতে 120 জনের উপরে শিক্ষার্থী আছে, সো সেখানে আমার 6 জন শিক্ষক দরকার হবে, আমি সহ আরো 5 জন পর্যবেক্ষক শিক্ষক দরকার। তো এরকম যদি প্রতি ক্লাসে 6 জন করে দরকার হয়, তাহলে 24 জন টিচারের দরকার হয়। কোন স্কুলে 24 জন টিচার আছে? আমার স্কুলে তো নাই। আমার স্কুলে হেড স্যার এবং অ্যাসিস্ট্যান্ট হেড স্যার যদি বাদ দেওয়া হয় এবং আরো 2-1 জন যদি ইমার্জেন্সি কোনো ছুটিতে থাকে, তাহলে টিচারের সংখ্যা দাঁড়ায় 14 থেকে 15 জন। তাহলে এইভাবে কিভাবে আমরা 20 জনের বিপরীতে একজন পর্যবেক্ষক শিক্ষক নিয়োগ করতে পারি? সো এই জায়গাটা আমার মনে হয় সরকারের আরো দৃষ্টি দেওয়া উচিত। তো আমি মূল আলোচনাতে চলে যাই। তো এরপরে আছে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য 4টি যোগ্যতা বা এদের সাথে সংশ্লিষ্ট 8টি পিআই, অর্থাৎ এখানে টোটাল 4টি যোগ্যতা এবং এদের সাথে সংশ্লিষ্ট 8টি পিআই কে নির্ধারণ করা হয়েছে পরিশিষ্ট 5 এ দ্রষ্টব্য। অর্থাৎ পরিশিষ্ট 5 এ আমরা সেটা দেখব। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত যোগ্যতার সাথে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশক সমূহ বা পিআই এ প্রত্যেক শিক্ষার্থীর অর্জিত মাত্রা যাচাই করার জন্য পর্যবেক্ষণ থেকে রেকর্ড, লিখিত উত্তরপত্র, মূল্যায়ন ছকের রেকর্ড প্রভৃতি থেকে রেফারেন্স সংগ্রহ করবেন। অর্থাৎ মূল্যায়ন করার জন্য এই সমস্ত উপাদান থেকে আমরা রেফারেন্স সংগ্রহ করব। বিষয় শিক্ষক প্রতিটি পিআই এর শিক্ষার্থীর অর্জিত মাত্রা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছকগুলো থেকে প্রাপ্ত প্রমাণক বা রেফারেন্সকে বিবেচনা করবে এবং সংশ্লিষ্ট পিআই এর ইনপুট দিবেন। অর্থাৎ বিষয় শিক্ষক পর্যবেক্ষক শিক্ষকদের যে পর্যবেক্ষণ লিস্ট বা পরিশিষ্ট 2 আছে, সেগুলো থেকে উনি যাচাই বাছাই করে সংশ্লিষ্ট পিআইটি ইনপুট দেবে। পরিশিষ্ট 5 এ পিআই এর মাত্রা নির্ধারণ করতে পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 5 এর প্রমাণক বা রেফারেন্সকে বিবেচনা করবেন। এক্ষেত্রে একটি নির্দিষ্ট পিআই এর ক্ষেত্রে শুধু পর্যবেক্ষণ ছকে রেকর্ড থাকবে
তখন শুধু ওই রেকর্ড বিবেচনা করে ওই পিআই এর মানটা ঠিক করবে এবং রেকর্ড রাখবেন। আবার কোনো পিআই এর ক্ষেত্রে শুধু লিখিত মূল্যায়নের ছকে রেকর্ড থাকবে, তখন শুধু ওই রেকর্ড বিবেচনা করে ওই পিআই এর মানটা ঠিক করবেন এবং রেকর্ড রাখবেন। যদি কোনো পিআই এর ক্ষেত্রে পর্যবেক্ষণ ছক বৈশিষ্ট্য 2 এবং লিখিত মূল্যায়ন ছক অর্থাৎ বৈশিষ্ট্য 4 উভয় ক্ষেত্রেই রেকর্ড পাওয়া যায়, সেক্ষেত্রে শিক্ষক নিজের বিচক্ষণতা ও ওই দুইটি রেকর্ডের গুরুত্ব বিবেচনা করবেন। যদি একটি পিআই এর জন্য 2 বা ততোধিক রেকর্ড থাকে, তাহলে সবগুলো রেকর্ড সমন্বয় করে পিআই এর মাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ একটা পিআই এর বিপরীতে যদি আমার 2টা বা 3টা রেকর্ড থাকে, তাহলে সেক্ষেত্রে সাবজেক্টিভ বিষয় টিচার ওই 3টা বিষয়কে মূল্যায়ন করবে, করে একটা পিআই তার বা মাত্রা তাকে দেবে। পর্যবেক্ষকের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণের ছক। এখানে দেখেন পর্যবেক্ষণের একটা ছক আছে, এখানে কাজ পর্যবেক্ষণ চেষ্টা করছে, আংশিক চেষ্টা করছে, যতটুকু পেরেছে এবং পিআই নাম্বার। কাজ 1 দলগত নিজ সহপাঠী পরিবারের সদস্যদের আত্মপরিচয়, আচরণিক প্যাটার্ন অন্বেষণ পর্যবেক্ষণ। শিক্ষার্থী দলে পরিবারের সদস্যদের বিষয়ে আলোচনা করছে, খাতায় নির্ধারিত কাজ লিখেছে। এখানে জাস্ট টিক দিলেই হবে। চেষ্টা যদি করে থাকে তাহলে চেষ্টা এই ঘরে টিক দিবেন, আংশিক চেষ্টা করলে এই ঘরে টিক দিবেন, যতটুকুভাবে চেষ্টা করেছে বা পেরেছে এই ঘরে টিক দিয়ে দেবেন। ঠিক কাজ 2 এর ক্ষেত্রেও একইভাবে যদি সে চেষ্টা করে থাকে তাহলে আংশিক চেষ্টা করে থাকলে এই ঘরে, এবং যদি সে যথাযথভাবে চেষ্টা করে থাকে তাহলে অবশ্যই এই ঘরে টিক দিয়ে দেবেন এবং তার জন্য এই পিআই গুলো বরাদ্দ। কাজ 3 দলগত কাজ। একইভাবে দলগত যে কাজটা দেওয়া থাকবে সেই কাজটা এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। সে যদি আংশিক চেষ্টা করে থাকে তাহলে এই ঘরে টিক, যদি আংশিক চেষ্টা করে থাকে তাহলে এই ঘরে টিক, পরিপূর্ণভাবে করে থাকলে এই ঘরে টিক দিয়ে দেবেন। এবং এই দলগত কাজ বা কাজ 3 এর জন্য পিআই নাম্বার 0509020402। এরপর পরিশিষ্ট 2 পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক। রেকর্ড সংরক্ষণ ছক, এখানে জাস্ট টিক দিয়ে দিতে হবে। এখানে আইডি রয়েছে, শ্রেণী, বিষয়, তারিখ, কর্তৃপক্ষের নাম, আইডি, দলগত কাজ, জোড়াই কাজ, দলগত কাজ 3 নাম দিয়ে তার শেষ চেষ্টা যদি করে থাকে, চেষ্টা আংশিক চেষ্টা কার্যকরী যদি করে থাকে তাহলে এখানে করবেন। কাজ 2 এর ক্ষেত্রেও একইভাবে এখানে মূল্যায়ন করে দেবেন টিকের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থীকে। পরিশিষ্ট 3 খাতায় বা লিখিত উত্তরপত্র মূল্যায়ন ছক। এখানে এই অনুযায়ী আপনারা মূল্যায়ন করবেন, যেভাবে পারদর্শিতার মাত্রায় সে অনুযায়ী এখানে মূল্যায়ন করবেন। এরপরে দেখেন এই মূল্যায়ন করার পরে ওই অনুযায়ী আপনারা দেখে অর্থাৎ পরিশিষ্ট 3 ওটা হলো লিখিত উত্তরপত্রের মূল্যায়ন কিভাবে করবেন পর্যবেক্ষণ ছক, আর এখানে পরিশিষ্ট 4 হচ্ছে লিখিত উত্তরপত্র মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক। অর্থাৎ একটা হচ্ছে পর্যবেক্ষণ ছক আর একটা হচ্ছে সংরক্ষণ ছক। তো পরিশিষ্ট 1 যেরকম পর্যবেক্ষণ ছক ছিল, পরিশিষ্ট 2 ছিল সংরক্ষণ ছক। একইভাবে পরিশিষ্ট 3 লিখিত উত্তরপত্রের পর্যবেক্ষণ ছক এবং পরিশিষ্ট 4 লিখিত উত্তরপত্রের মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক। ঠিক এখানে আপনি টিক দিয়ে দেবেন যদি সে কাজগুলো চেষ্টা করে থাকে, টিক, আংশিক যদি করে থাকে তাহলে আংশিকের ঘরে যে টিক হবে, এবং কার্যকরী ভাবে করে থাকলে কার্যকরী যে ঘর সেটা সেই ঘরে টিক দিয়ে দেবেন। এখানে প্রত্যেকটাই এইভাবে কাজ করতে হবে। এরপর পরিশিষ্ট 5 শিক্ষার্থীর পিআই রেকর্ড সংরক্ষণের ছক। অর্থাৎ এটা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের এই ছক অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর অর্জিত মাত্রা রেকর্ড করবেন। শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক অনুলিপি তৈরি করতে হবে। ওইগুলো তো করা লাগবেই, একই সাথে পরিশিষ্ট 5 এরকম একটা অনুলিপি তৈরি করে নিতে হবে। এখানে নাম, রোল, শ্রেণী, রোল, নাম, এখানে সংশ্লিষ্ট পিআই গুলো দেওয়া আছে, কোন মাত্রা সে অর্জন করলো এই পিআই এর বিপরীতে সেটা আপনারা ত্রিভুজ পাইলো কি, বৃত্তি পাইলো কি, চতুর্ভুজ, এখানে সেগুলো দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, প্রিয়
শিক্ষকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আগামীকাল কিভাবে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এর কার্য পরিচালনা করবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমি দাবি করতেই পারি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে প্রত্যহ আমি আপনার সাবজেক্টের যে নির্দেশিকা বা শিক্ষা সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও আকারে আপনার সামনে উপস্থিত হব এবং আপনি পেয়ে যাবেন। তো ধন্যবাদ, এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।